সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 14 অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস থেকে একটি প্রশ্ন, কোরিয়া সংকটে ভারতের ভূমিকা। এই 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। এর আগের একটি ভিডিওতে আমি কোরিয়া সংকট সম্পর্কে 20 নম্বরের অ্যান্সার দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এখন আমরা দেখব সেই কোরিয়া সংকটে ভারতের কি ভূমিকা ছিল। দেখো, ভারতের ভূমিকা বুঝতে গেলে আগে কোরিয়া সংকটটা কিভাবে তৈরি হচ্ছে একটু আমাদেরকে জানতে হবে। তা কোরিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এবং দক্ষিণ চীন সাগরে অবস্থিত, চীনের প্রতিবেশী একটি রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র এই কোরিয়া, একেবারে জাপানের পাশে। তা অনেক আগে থেকেই এই কোরিয়ার উপরে চীনের রাজাদের আধিপত্য ছিল। চীনের সম্রাটরা মনে করতেন যে কোরিয়া হচ্ছে তাদের করদ রাজ্য, এই জন্য কোরিয়ার উপরে তাদের একটা আধিপত্য ছিল। পরবর্তীকালে 1930 সালে জাপান তার নিজস্ব নিরাপত্তার কারণে এবং 1930-এ জাপানে যখন সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে, সমরবাদের উত্থান ঘটে, তখন জাপানের যে সামরিক নেতারা ছিলেন সামরিক বাহিনীতে, তারা কিন্তু এই কোরিয়া চীনের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং কোরিয়ার উপরে আধিপত্য স্থাপন করে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যায়। ফলে জাপান হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা এবং রাশিয়ার যে লাল ফৌজ, এই দুই বাহিনী মিলিতভাবে জাপানের কাছ থেকে কোরিয়াকে উদ্ধার করে এবং নিজেদের মধ্যে সেই কোরিয়া ভাগ বাটোয়ারা করে নেয়। সমস্যা হয় যে কোরিয়াটা এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া নিজেদের মধ্যে কিভাবে ভাগ করবে, এই উদ্দেশ্যে জাতিপুঞ্জের থেকে পরবর্তীকালে 1945-এ গিয়ে আমরা দেখব যে একটা কমিশন তৈরি হয়, যেটাকে বলা হচ্ছে যে ইউনাইটেড নেশন টেম্পোরারি কমিশন অন কোরিয়া। যে কমিশনের সভাপতিত্ব করেছিলেন ভারতের কূটনীতিবিদ KPS মেনন। তা মেননের নেতৃত্বে এখানে একটা অ্যানাউন্সমেন্ট হয়, বলা হয় যে কোরিয়ার ঠিক মাঝ বরাবর যে অক্ষরেখাটি গেছে 38 ডিগ্রি, যে অক্ষরেখা যাকে আমরা প্যারালাল লাইন বলি, সেই অক্ষরেখা বরাবর কোরিয়া ভাগ হবে। উত্তরের অংশ উত্তর কোরিয়া, নিচের অংশ দক্ষিণ কোরিয়া। তাহলে 38 ডিগ্রি অক্ষরেখা অনুযায়ী কোরিয়া দুটি ভাগে ভাগ হচ্ছে, একটি উত্তর কোরিয়া এবং একটি দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া থাকবে সোভিয়েত রাশিয়ার নিয়ন্ত্রণে এবং দক্ষিণ কোরিয়া থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, এটা বলা হয়। এবং পরে দেখা যায় যে উত্তর কোরিয়াতে একটা গণতান্ত্রিক মানে জনগণতান্ত্রিক যে কোরিয়া বলে একটি সরকার কিন্তু সেখানে প্রতিষ্ঠা করছেন কিম উল সুং। এই কিম উল সুং ছিলেন কমিউনিস্ট নেতা, রাশিয়াপন্থী, এবং রাশিয়ার সহযোগিতা নিয়ে এই কিম উল সুং উত্তর কোরিয়াতে তৈরি করে ডেমোক্রেটিক রিপাবলিক কোরিয়া, যাকে বলা হচ্ছে যে জনগণতান্ত্রিক কোরিয়া, যার রাজধানী হয় পানমুনজম। জাতিপুঞ্জ থেকে যে অস্থায়ী কমিশন তৈরি হয়েছিল KPS মেননের নেতৃত্বে, সেই KPS-এর সেই মেননের যে অস্থায়ী কমিশন, সেখানে বলা হয় যে আগামীতে দক্ষিণ কোরিয়াতে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের ভিতর দিয়ে দক্ষিণ কোরিয়াতেও একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারে যে দক্ষিণ কোরিয়ায় যদি নির্বাচন হয় তাহলে সেখানেও কিন্তু কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার এখানে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। তখন মার্কিন যুক্তরাষ্ট্র তড়িঘড়ি এই নির্বাচন বন্ধ করে দিয়ে সিং ম্যান রির নেতৃত্বে সেখানে একটা অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করে, যার নাম রিপাবলিক কোরিয়া, প্রজাতান্ত্রিক কোরিয়া। এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট একটি সরকার এবং এর যে রাষ্ট্রপতি হয়েছিলেন সিং ম্যান রি, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের হাতের পুতুল এবং তার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি তাবেদার সরকার কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা হচ্ছে যে উত্তর কোরিয়ার যে নেতা কিম উল সুং, তিনি অতর্কিতে 38 ডিগ্রি অক্ষরেখা পার করে দক্ষিণ কোরিয়াতে ঢুকে পড়ে এবং দক্ষিণ কোরিয়া প্রায় সমগ্র দক্ষিণ কোরিয়া দখল করে নেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী ছিল সিওল তো দখল করেই নেন এবং দক্ষিণ কোরিয়ার বাদবাকি অংশও তিনি দখল করে নেন। ফলে একটা সংকট তৈরি হয়। জাতিপুঞ্জে এটা নিয়ে আলোচনা শুরু হয় এবং সেখানে অনেক দেশ উত্তর কোরিয়াকে আক্রমণকারী বলে ঘোষণা করে। জাতিপুঞ্জ নিজেও উত্তর কোরিয়াকে আক্রমণকারী বলে ঘোষণা করে। ভারতের এখানে ভূমিকা হচ্ছে যে ভারত সত্যি কথাটা বলে। ভারত রাশিয়ার বন্ধু হয়েও
তিনি উত্তর কোরিয়াকে, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি উত্তর কোরিয়াকে আক্রমণকারী বলে ঘোষণা করে দিয়েছিলেন। ফলে একটা সংকট তৈরি হয় এবং জাতিপুঞ্জ একটা বাহিনী তৈরি করে। জাতিপুঞ্জের যে সম্মিলিত বাহিনী, বিভিন্ন রাষ্ট্রের কাছ থেকে সেনা নিয়ে সে একটা বাহিনী তৈরি করে এবং এই বাহিনীর যিনি প্রধান ছিলেন সেই জেনারেল ম্যাকআর্থার, যিনি ছিলেন মার্কিন সেনাপতি, তার নেতৃত্বে এই জাতিপুঞ্জের বাহিনী দক্ষিণ কোরিয়ায় আসে এবং উত্তর কোরীয় বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে দেয় এবং উত্তর কোরীয় বাহিনীকে পিছু হটতে হটতে 38 ডিগ্রি অক্ষরেখা পার করে উত্তর কোরিয়াতে ঢুকে পড়ে এই জাতিপুঞ্জের বাহিনী এবং কিছুটা বাদিক ঘেঁষে যে ইয়ালু নদী আছে সেই ইয়ালু নদীর তীরে এসে উপস্থিত হয় এবং ইয়ালু নদীটা ছিল বর্ডার, চীন এবং কোরিয়ার বর্ডার ছিল এই ইয়ালু নদী। ইয়ালু নদীর তীরে এসে এই জেনারেল ম্যাকআর্থার চীনের উপর বোমা বর্ষণ করে। এটা তার ছিল একটা মারাত্মক ভুল। সে চীনের উপরে বোমা বর্ষণ করতে থাকে। ফলে চীন তখন নিজের নিরাপত্তার জন্য প্রায় 1 লক্ষ স্বেচ্ছাসেবক সেনা উত্তর কোরিয়াতে পাঠায় এবং এই স্বেচ্ছাসেবক 1 লক্ষ সেনা তারা গিয়ে জাতিপুঞ্জের বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে। তখন জাতিপুঞ্জের বাহিনী কিন্তু আবার পুনরায় পিছু হটতে থাকে আর এই স্বেচ্ছাসেবক বাহিনী, চীনের স্বেচ্ছাসেবক বাহিনী তারা দক্ষিণ কোরিয়া প্রবেশ করে রাজধানী সিওল দখল করে নেয়। ফলে একটা প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়, একটা সংকট তৈরি হয় উত্তর কোরিয়াকে নিয়ে। তখন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন হ্যারি এস ট্রুম্যান। তিনি দেখলেন যে পরিস্থিতি খুব জটিল আকার ধারণ করেছে। তিনি জেনারেল ম্যাকআর্থারকে বরখাস্ত করেন এবং একটা শান্তি চুক্তি স্থাপন করার জন্য তিনি চেষ্টা চালান। অবশেষে দুই পক্ষ অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার দুই পক্ষই একটা শান্তি চুক্তি সম্পাদন করে এবং বলা হয় যে এই 38 ডিগ্রি অক্ষরেখাটাই থাকবে দুই কোরিয়ার সীমানা। উত্তর কোরীয় বাহিনী উত্তর কোরিয়াতে থাকবে, দক্ষিণ কোরীয় বাহিনী দক্ষিণ কোরিয়াতে থাকবে এবং আপাততভাবে দেখা যায় যে এই কোরীয় সংকটের একটা সমাধান করা গেল এবং এই কোরিয়া যে দুই ভাগে ভাগ হলো সেই ভাগটা কিন্তু আজও থেকে গেছে। আজও কিন্তু উত্তর কোরিয়া বলে একটি দেশ রয়েছে, আবার দক্ষিণ কোরিয়া বলে একটি দেশ রয়েছে। এদের বর্ডার যেটা রয়েছে সেটি হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা। এখন প্রশ্ন হচ্ছে এখানে ভারতের ভূমিকাটা কি? ভারতের ভূমিকা এই যে ভারত দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছিল যে উত্তর কোরিয়া আক্রমণকারী এবং যখন উত্তর কোরিয়া সেনাবাহিনী যখন দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে তখন ভারত থেকে একটা মেডিকেল টিম পাঠানো হয়। 60টি মেডিকেল প্যারা অ্যাম্বুলেন্স যে টিম, সেই টিম সেখানে পাঠানো হয় এবং এই টিম যুদ্ধে যারা আহত হয়, ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে সেবা করতে থাকে, তাদের ট্রিটমেন্ট করতে থাকে। তার জন্য এই বাহিনী কিন্তু পাঠানো হয়েছিল ভারতের তরফ থেকে এবং এই সংকট চলাকালীন, এই সংকটটি চলে 1950 থেকে 53, কোরিয়া সংকটের প্রপার টাইম 1950 থেকে 53, এই 3 বছর। তো এই সময়ে এই সংকট সমাধানের জন্য জাতিপুঞ্জের নেতৃত্বে একটি ত্রাণ পুনর্বাসন কমিটি তৈরি করা হয়। মানে যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পুনর্বাসনের জন্য এই কমিটিটা তৈরি হয় এবং এই কমিটিতে অনেকগুলো দেশের প্রতিনিধিরা রয়েছেন। তবে এর চেয়ারম্যান করা হয়েছিল ভারতের জেনারেল থিমাইয়াকে। তা ভারতের এই জেনারেল থিমাইয়া তার নেতৃত্বে এই অস্থায়ী কমিশন বা এই পুনর্বাসন যে কমিশন, সেই কমিশন একাধিক সিদ্ধান্ত নেয় যে কোরিয়াতে মানে দুই কোরিয়ার এই যুদ্ধের ফলে যে যুদ্ধবন্দী তৈরি হচ্ছে সেই যুদ্ধবন্দীদেরকে যে যার দেশে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং বলা হয় যে যুদ্ধবন্দীরা ইচ্ছা করলে নিরপেক্ষ দেশে বসবাস করতে পারবে, যে কোনো দেশে তারা বসবাস করতে পারবে এবং কিছু বন্দী তারা তাইওয়ান, পার্শ্ববর্তী যে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র তাইওয়ান বা তাওয়ান, সেখানে গিয়ে তারা বসবাস করতে চাইছিল ফরমোজা দ্বীপে। এই কমিশন সেই অধিকার তাদেরকে দিয়েছিল এই যুদ্ধবন্দীদের ফরমোজা দ্বীপে থাকার বা বসবাস করার এবং এখানে প্রায় 15,000 যুদ্ধবন্দী বিনিময় করে এই জেনারেল থিমাইয়ার নেতৃত্বে। তা ভারতের এই ভূমিকাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড এটা ভালো চোখে দেখেনি। তারা বলেছিল যে ভারতের এটা কমিউনিস্ট তোষণ, এটা রাশিয়াপন্থী একটা নীতি নিয়েছে ভারত এবং রাশিয়াকে সন্তুষ্ট করার জন্য ভারত এমনটা করছে। অর্থাৎ ভারতকে বলা হয়েছিল যে সে কমিউনিস্ট তোষণ করছে। আবার ঠিক অন্যদিকে রাশিয়াও ভারতকে সমালোচনা করে। রাশিয়া বলে যে ভারত হচ্ছে পশ্চিমী তোষণ করছে, ইংল্যান্ড বা আমেরিকার হয়ে কথা বলছে।
তো যে যাই বলুক, ভারত কিন্তু সত্য যে জিনিসটা বা সত্য যে বিষয়টা তাকেই সাপোর্ট করে এবং দুই কোরিয়ার মধ্যে শান্তি স্থাপনের উদ্যোগ নেয়। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর যে জোট নিরপেক্ষ আন্দোলন পরিচালনা করেছিলেন তার সভাপতি ছিলেন তিনি, প্রধান প্রাণপুরুষ ছিলেন তিনি, এবং তার এই জোট নিরপেক্ষ আন্দোলনে অনেক দেশ সামিল হয়েছিল। সেই সমস্ত দেশের কাছ থেকেও তিনি কিন্তু সমর্থন আদায় করেছিলেন এই কোরিয়া সংকট সমাধানের জন্য। অর্থাৎ কোরিয়া সংকটকে একটা শান্তিপূর্ণ পথে সমাধানের যে জায়গায় গিয়েছিল একটা সময়, তার প্রধান কৃতিত্ব কিন্তু ভারতের নেতৃত্বেই কোরিয়া সংকটের সমাধান হয়। এটাই কিন্তু ভারতের ভূমিকা। এবং সেই ভূমিকা নিতে গিয়ে একদিকে যেমন রাশিয়ার কাছ থেকে ভারত সমালোচিত হয়েছে, অন্যদিকে আবার আমেরিকার কাছ থেকেও সমালোচিত হয়েছে। কিন্তু এই সমালোচনা সত্ত্বেও ভারত যে ভূমিকাটা নিয়েছিল সেটা কিন্তু প্রশংসার দাবি রাখে এবং জাতিপুঞ্জে একটা গৌরবজনক ভূমিকা কিন্তু ভারতবর্ষ নিয়েছিল। তো এই বিষয়টাই এখানে মূলত মেনশন করতে হবে যে কোরিয়া সংকটে ভারতের ভূমিকাটা কী। কোরিয়া সংকট একটা আলাদা বিষয়, তার যে সংকটে কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে ঘনীভূত হচ্ছে, সেই দিকটা দেখতে হবে, যার উপরে 20 নম্বরের অ্যান্সার আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। তোমাদের অনেকের কলেজে কোরিয়া সংকট দিয়েছে 20 নম্বরের টিউটোরিয়াল প্রজেক্ট হিসেবে, তোমাদের সাজেশনেও রয়েছে। তোমরা যদি ইউটিউবে বাংলায় লেখো যে কোরিয়া সংকট, দেখবে আমার অ্যান্সার তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। শুধু ভারতের ভূমিকা কি একটা আলাদা 5 নম্বরের টপিক রয়েছে, তো সেটা নিয়েই ভিডিওতে কম বেশি আলোচনা করলাম। এবার এর যে প্রপার অ্যান্সার সেটা এবার অন স্ক্রিনে তুলে ধরছি। কোরিয়া সংকটে সমাধানে ভারতের ভূমিকা কী ছিল? 5 নম্বরের টিকা প্রশ্ন। উত্তরটা তোমরা যেভাবে লিখবে দেখো, কোরিয়া যুদ্ধে ভারত এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যুদ্ধই ভারতের সামনে জোট নিরপেক্ষ নীতি প্রয়োগের সুযোগ এনে দেয়। এক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার আগেই কিন্তু ভারতকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হয়েছিল। জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রীত্বে ভারত সরকার কোরিয়া সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বের দরবারে প্রশংসিত হয়। প্যারা করে দেখো, 2 কোরিয়ার মধ্যে সমস্যার সূচনা লগ্নেই তার সমাধানের উদ্দেশ্যে জাতিপুঞ্জ 9 জন সদস্যের একটি অস্থায়ী কমিশন, ইউনাইটেড নেশন টেম্পোরারি কমিশন অন কোরিয়া গঠন করে, যার সভাপতি ছিলেন বিশিষ্ট ভারতীয় কূটনীতিবিদ কেপিএস মেনন। প্রতিবেদনে মেনন বৃহৎ শক্তিবর্গকে ঐক্যবদ্ধভাবে এই সমস্যা মিটিয়ে নেওয়ার আহ্বান জানান, নচেত এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সাবধান করে দেন। ভারতের অদম্য প্রচেষ্টায় 1953 খ্রিস্টাব্দের 27 জুলাই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। যুদ্ধ শেষে যুদ্ধবন্দী সমস্যার সমাধানের জন্য ভারতের জেনারেল থিমাইয়ার সভাপতিত্বে গঠিত হয় নিরপেক্ষ রাষ্ট্রসমূহের বাসন কমিশন, নিউট্রাল নেশন রিপার্টিশন কমিশন অন কোরিয়া। নিরপেক্ষ রাষ্ট্রজোটের এই কমিশন ঘোষণা করে যে স্বদেশে ফিরতে না চাওয়া যুদ্ধবন্দীরা নিরপেক্ষ দেশে বসবাস করতে পারবেন। স্বদেশে ফিরতে অনিচ্ছুক যুদ্ধবন্দীরা বেসামরিক ব্যক্তিরূপে চিহ্নিত হবেন। অনিচ্ছুক ও বেসামরিক 15,000 যুদ্ধবন্দী ফরমোজা অর্থাৎ তাইওয়ান এবং 7,000 উত্তর কোরিয়ান যুদ্ধবন্দী দক্ষিণ কোরিয়ায় বসবাস করতে পারবেন। কমিশনের এই ঘোষণায় সমস্যার সন্তোষজনক মীমাংসা হয়। প্যারা করে দেখো, 2 কোরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হলে নিরাপত্তা পরিষদের সঙ্গে ভারত ও উত্তর কোরিয়াকে আক্রমণকারী বলে চিহ্নিত করে। তবে কোরিয়া সমস্যার সমাধানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের প্রস্তাবে ভারত প্রতিবাদ জানায়। ভারত জানায় এতে কোরিয়া সমস্যা আরও জটিল হয়ে উঠবে। ভারতের লক্ষ্য ছিল যুদ্ধের আগ্রাসী কর্মসূচি থেকে উভয় পক্ষকে সরিয়ে শান্তির পথে নিয়ে আসা। এই প্রতিবাদে শান্তির প্রতি ভারতের দায়বদ্ধতা স্পষ্ট হয়। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক রাষ্ট্রসংঘকে তাবেদার সংগঠনে পরিণত করার প্রচেষ্টাকে সমালোচনা করেছিলেন। প্রধানমন্ত্রী জওহরলাল এ ব্যাপারে স্পষ্ট ভাষায় ভারতের উদ্দেশ্য বর্ণনা প্রসঙ্গে বলেন, ভারত স্থায়ীভাবে নিরপেক্ষ নয়, জোটবদ্ধ নয়। উত্তর কোরিয়ার বিরোধিতা করার অর্থ পশ্চিমী দেশগুলিকে তোষণ করা নয়। প্যারা করে, জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী উত্তর কোরিয়া দখলের পর চীন সীমান্তে ইয়ালো নদীর তীরবর্তী অঞ্চলে বোমাবর্ষণ শুরু করলে সোভিয়েত মদতপুষ্ট চীনের স্বেচ্ছাসেবক বাহিনী জাতিপুঞ্জের বাহিনীর ওপর পাল্টা আক্রমণ হানে। চীনা বাহিনী দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল দখল করে নিলে মার্কিন কর্তৃপক্ষ জেনারেল ম্যাকআর্থারকে বরখাস্ত করে চীনের সঙ্গে সমঝোতা
চায়। অবশেষে সোভিয়েত রাশিয়ার মধ্যস্থতায় উভয়ের মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব আসে। ভারত তাতে সমর্থন জানায়। ভারতের সভাপতিত্বে একটি নিরপেক্ষ কমিশনের উপর এই দুই দেশের বন্দি বিনিময়ের দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যে জাতিপুঞ্জে চীনকে আক্রমণকারী বলে অভিহিত করে একটি প্রস্তাব পাশ হলে ভারত তার বিরোধিতা করে। ভারত যে জোট নিরপেক্ষ নীতির প্রতি আন্তরিকভাবে বিশ্বাসী তা কোরিয়ার যুদ্ধে ভারতের ভূমিকা থেকে পরিস্ফুট হয়। ভারতের জোট নিরপেক্ষতার মধ্যে যে কোনো খাদ নেই তা বোঝা যায় যখন নেহেরু সরকার প্রথমে উত্তর কোরিয়াকে আক্রমণকারী দেশ হিসাবে ঘোষণা করে এবং পরে মার্কিন নীতির সমালোচনা করে। প্যারা করে দেখো, শেষ প্যারা। কোরিয়া যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসার লক্ষ্যে ভারতের ভূমিকাকে চীন ও রাশিয়া পশ্চিমী তোষণ বলে সমালোচনা করে। আবার আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড প্রভৃতি দেশ কোরিয়ার সমস্যায় ভারতের ভূমিকাকে কমিউনিস্ট তোষণ বলে সমালোচনা করে। এর ফলে ভারত সাময়িকভাবে কোরিয়া সংকট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। কোরিয়ার যুদ্ধে ভারতের নিরপেক্ষ নীতি যে সঠিক তা প্রমাণিত হয়েছিল যখন দুই কোরিয়াই পুরাতন সীমারেখাকে মেনে নিয়েছিল। আসলে কোরিয়ার সংকট বা কোরিয়া যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা ভারত মনে প্রাণেই চেয়েছিল। ভারতের এই আন্তরিক, সৎ ও নিরপেক্ষ ভূমিকা পরোক্ষভাবে তৃতীয় বিশ্বের দেশগুলিকে উৎসাহিত করেছিল। তো এই ছিল কোরিয়া সংকটে ভারতের ভূমিকা কি, তার উপরে 5 বা 10 নম্বরেও লেখা যাবে এই নোটসটি। এই নোটসটি সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।